স্বাগত। আজকে আমরা শিখব আবৃত্তি কাকে বলে এবং আবৃত্তি শিল্পীর যে গুণাবলী বা যেগুলো জানা প্রয়োজন সেগুলো সম্পর্কে এবং আবৃত্তির কিছু যে প্রথম ধাপের পড়াশুনো আছে যেগুলো না হলে আমাদের আবৃত্তি হবেই না, সেগুলো আমরা শিখব। প্রথমেই আবৃত্তি কাকে বলে। আবৃত্তি আমাদের যে কণ্ঠস্বর আছে, যেটা আমরা এই গলা থেকে উচ্চারণ করি, মানে গলা থেকে আমাদের যে ধ্বনিটা হয়, কণ্ঠস্বরের মাধ্যমে কবিতার ভাব, মানে ভাবটা কি, আমরা ধরো বলছি বাবুদের তাল পুকুরে, এখানে যে কথাটা হচ্ছে এটাকেই ভাব বলেছে। এবং অনুভূতি আমরা যদি এরকম বলি, ধরো বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, এটা কিন্তু হবে না। এটার জন্য আমাদের মানুষের যেই অনুভূতি আছে, যেখানে একটা চিৎকার হবে, ভালো একটা স্বর হবে যেটা আমরা বুঝি, যেমন বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা, এখানে কিন্তু আমরা অনেক অনুভূতি দিয়েছি। যেরকম কোথাও আমরা একটু বেশি জোরে বাবুদের ওইখানে বলছি। দেখো, আমাদের কিন্তু কণ্ঠস্বরটা সুন্দর করতে হবে, আর যেটা আমাদেরকে জানতেই হবে সেগুলো আগে আমরা দেখে নিই। একজন আবৃত্তি শিল্পীর যেগুলো জানা প্রয়োজন: প্রমিত উচ্চারণ। এখন যদি তুমি তোমার গ্রামের ভাষায় বলো স স, এগুলো কিন্তু হবে না। বা ককে তুমি প বলছো, তোমার গ্রামের ভাষাগুলো তোমার মুখে চলে আসছে আবৃত্তির সময়, প্রমিত উচ্চারণ করতে হবে। এরকম বলতে হবে না, এরকম বললে চলবে না যে চকে চ বলছো, নর্মালি চ বলছো না, ছকে ছ বলছো, ছ বলছো না, এরকম করলে হবে না। তারপরে আসে বাক্যের সঠিক বিভোজন। বাক্যের সঠিক বিভোজন আমাদের কিন্তু কবিতা আবৃত্তি যখন পড়ি এই কবিতা সম্পর্কে জানতে হবে, বা এই যে এখানে আমরা একটা বাক্য বলছি, এই বাক্যটা কিসের ভিত্তিতে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের যে অনুভূতি সেটি প্রকাশ হয়। সেই কারণে এই বাক্যের বিভোজন এটা অনেক প্রয়োজনীয় একটা বিষয় আমাদের দ্বিতীয় নাম্বার। এবার তৃতীয় নাম্বারে যাচ্ছি, উচ্চারণের বিশুদ্ধতা। যেটা আমি একটু আগে বললাম, প্রমিত উচ্চারণ জানা আর উচ্চারণের বিশুদ্ধতা একটাই জিনিস। যদি তোমার উচ্চারণ প্রমিত না হয় তাহলে তোমার যেই মানে তোমার প্রমিত উচ্চারণ আর উচ্চারণের বিশুদ্ধতা এই দুইটা একই জিনিস। তোমাদের কিন্তু এই উচ্চারণটা ভালো না হলে তোমরা কোনো প্রতিযোগিতা বা কোনো আবৃত্তি করলে সেটি শুদ্ধ হবে না। চতুর্থ আছে কবিতার ছন্দ সম্পর্কে জানা। এইটা হচ্ছে গিয়ে ভাবের দিক থেকে আসছে। আমরা প্রথমেই যে জেনেছিলাম আবৃত্তি কাকে বলে, ভাব ও অনুভূতি। কবিতার কণ্ঠস্বরের মাধ্যমে কবিতার ভাব ও অনুভূতির প্রকাশই হলো আবৃত্তি। এখানে ভাব, ছন্দ, যেমন আমরা বলছি পালকি চলে গগন তলে, এখানে কিন্তু অনেক ছন্দ আছে। যেহেতু আমরা কবি সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের রাজা বা জাদুকর বলি, সে কারণে তার সব কবিতায় কিন্তু ছন্দ আছে। এখানে কিন্তু আমরা বললে চলবে না পালকি চলে গগন তলে আগুন চলে, আমাদের একটু অনুভূতি বা ভাব দিয়ে বলতে হবে। তারপরে পঞ্চম, কবিতার ভাব ও রস সম্পর্কে জানা। এখানেও কিন্তু ভাব আছে আর রস কি, যেমন হচ্ছে গিয়ে শৃঙ্গার বা আদিরস রতিভাব থেকে এসেছে, হাস্যরস থেকে মানে হাসির যে রস সেখান থেকে হাস্যরস এসেছে, ভয় থেকে ভীতরস, করুণ মানে শোক থেকে করুণ রস। এগুলো আমরা পরে বিস্তারিত জানব। এরপরে আছে কণ্ঠস্বরের সঠিক ব্যবহার। আমরা কণ্ঠস্বর আমাদের সবাইকেই আলহামদুলিল্লাহ খুব ভালো কণ্ঠস্বর দিয়েছে। এটাকে যদি আমরা ঠিকভাবে নাই কাজে লাগাই তবে কিভাবে আমরা কবিতা আবৃত্তি করব। সেই কারণে এইটা না থাকলে তোমাদের কবিতা আবৃত্তিই হবে না। তোমরা যদি উচ্চারণ সঠিক করো, ভাব সঠিক করো, কিন্তু তোমার কণ্ঠস্বরে যদি এরকম বলতে গিয়ে কণ্ঠ আটকে যায় বা কাশি হয়, এরকম অনেকেরই প্রবলেম আছে। সে কারণে তোমরা একটা কাজ করতে পারো, সকালবেলা উঠে তোমরা গরম
পানি দিয়ে গড়গড়ানি করতে পারো এবং সকালবেলা উঠে অনেক ভোরে উঠতে, যারা নামাজ পড়ো তারা তো ভোরে ওঠোই, তাদের জন্য বা যারা ওঠো না তারা অনেক সকালে উঠবে ছুটির দিনগুলোতে, উঠে একটু গরম হচ্ছে গিয়ে চা খেলে বা গ্রিন টি খেলে, যার যেটা পছন্দ সেটা খেলে, এটা খেলে তোমাদের গলাটা তখন ভালো থাকবে। সে কারণে তোমরা তখন যদি কবিতা আবৃত্তি করো তোমাদের দেখে নিজেদেরই অনেক ভালো লাগে। এরপরে সুর ও স্বর সম্পর্কিত ধ্যান ধারণা। আমরা কবিতা ভালোভাবে বলছি, ভাব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কবিতা তোমার গ্রামের ভাষায় হয়ে যাচ্ছে, কেমন যেন হয়ে যাচ্ছে, ভাল লাগছে না, জাজেসদের তোমাকে রিজেক্ট করে দিল, অন্য একজনকে দিল, যার কণ্ঠস্বর মানে সুর ও স্বর অনেক ভালো। এটার জন্য তোমরা সকালবেলা উঠে গলার অনেকগুলো ব্যায়াম করতে পারো, আমি এরপরে তোমাদেরকে বিস্তারিত ব্যায়ামগুলো বলে দেব। কণ্ঠস্বরের ত্রুটি ও মুখের জড়তা দূর করা, এটা একজন আবৃত্তি শিল্পীর অবশ্যই জানতে হবে যে কিভাবে সে তার মুখের জড়তাকে দূর করবে। আমি কিন্তু একটু আগে তোমাদেরকে বলে দিয়েছি যখন কণ্ঠস্বরের সঠিক ব্যবহার, তখনই তোমাদেরকে বলে দিয়েছি যে কিভাবে মুখের জড়তা দূর করতে হয়। এটার হ্যাঁ, মুখের জড়তা দূর করার আরও একটা উপায় আছে। তোমরা কচটত প, খচটত ফ এগুলো অনেক বলতে পারো, যেমন আবার আছে পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুল তাজা। এটা আমারও হয় না, এ কারণে এটা বেশি বেশি করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তারপরে চর্চিত কণ্ঠস্বর, এটাও অনেক জরুরি, তোমাদেরকে তোমাদের কণ্ঠস্বরকে চর্চায় রাখতে হবে। যে হ্যাঁ, আবৃত্তি ক্লাস করে আসলাম, এখন এক সপ্তাহ ছুটি আছে, বসে বসে ফোন দেখি, মোবাইল দেখি, হ্যাঁ দেখলে তখনই যদি একটু আবৃত্তি প্র্যাকটিস করো, যে ধরো তোমরা যেটা আবৃত্তি ক্লাস থেকে বা শিখে এসেছো বা যেটা তোমরা পরবর্তীতে শিখবে, সেগুলো যদি তোমরা একটু নিয়মিত পড়ে রাখো তাহলে কিন্তু তোমাদের চর্চিত কণ্ঠস্বরটা থাকবে। আমরা এরপরে যেটা আমাদের এখানে আছে কবিতার ছন্দ সম্পর্কিত ধারণা। তার আগে আমি তোমাদেরকে বললাম যে আমাদের কচটত প এগুলো তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারো। আমাদের পাঁচটা ভাগ আছে ব্যঞ্জন বর্ণের, মানে ব্যঞ্জন ধ্বনি বা বর্ণ যেটাই বলো। প্রথমটা কণ্ঠবর্ণ, তোমরা ক থেকে ও পর্যন্ত যে উচ্চারণ সেটি কণ্ঠবর্ণ। যেমন ক, কণ্ঠবর্ণের সংজ্ঞা হলো তোমাদের কণ্ঠ থেকে, মানে মুখের ঠোঁট, দাঁত, তারপরে জিহ্বা কিছুই লাগবে না, শুধুমাত্র তোমাদের এই কণ্ঠটা লাগবে, সেটাকেই বলা হয় কণ্ঠবর্ণ। যেমন ক, খ, গ, ঘ, ও। ও একটি নাসিক্য বর্ণ। এরপরে আসছে তালব্য বর্ণ। তালব্য মানে হচ্ছে তালু, মানে আমাদের মুখের এই অংশটাকে তালু বলা হয়। এই তালু থেকে যেমন চ, ছ, চ, চ, এও একটি নাসিক্য বর্ণ। তো এই কারণে এটার উচ্চারণ নাক থেকে হয়। যেগুলো নাসিক্য বর্ণ আমি সবসময় বলছি, এগুলো সবসময় নাকটাকে বন্ধ করে বলতে হয়। আর চন্দ্রবিন্দু কোনো একটা বর্ণ বা ধ্বনির উপরে থাকলে সেটার উচ্চারণ অর্ধনাসিক্য হবে। যেমন চাঁদ, চাঁদ, একটা নাক বন্ধ হয়ে উচ্চারিত হবে। এরপরে দেখো চ, ছ, জ, এগুলো এই যে এখানে দাঁতের এই পাশে যে তালুটা আছে সেখান থেকে উচ্চারিত হলো। এরপরে আসছে মূর্ধান্য বর্ণ। মূর্ধা মানে কি? আমাদের এই যে তালুর পরে যে অংশটা থাকে সেটাকে আমরা মূর্ধা বলে থাকি। এই মূর্ধা থেকে যেই বর্ণ বা ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলোকেই মূর্ধান্য বর্ণ বা ধ্বনি বলা হয়। যেমন ট, ঠ, ড, ঢ, মূর্ধান্য একটা অর্ধনাসিক্য হিসেবে তোমরা ধরতে পারো, কারণ এটা মূর্ধা থেকেও আমরা বেশি ভালোভাবে করতে পারি। এরপরে দন্তবর্ণ। দন্ত মানে দাঁত,
এই দাঁত থেকে যেই বর্ণগুলো উচ্চারিত হয় সেগুলোকেই বলা হয় দন্তবর্ণ, যেমন ত, থ, দ, থ, দন্তান্ন। এরপরে আসছে ওষ্ঠ। ওষ্ঠ মানে কি? এটা অনেক সময়ই আমাদের আবৃত্তি পরীক্ষায় আসে যে ওষ্ঠ কি। ওষ্ঠ মানে হলো ঠোঁট। আর একটা মজার বিষয়, আমরা যে লিপস্টিক বলে থাকি ইংলিশে, সেটাকে বাংলায় প্রোনাউন্স করলে হয় ওষ্ঠরঞ্জন। মানে ওষ্ঠ লিপ, আর স্টিক মানে হচ্ছে গিয়ে রঞ্জন। ঠিক আছে, আজকে আমরা কয়েকটা বেসিক শিখেছি, আর পরবর্তীতে আমি তোমাদেরকে আরও অনেক ব্যায়াম এবং আবৃত্তির অনেক বিষয় সম্পর্কে বলবো। বিদায়।